তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। গ্রুপ এতে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একে দেখো বলেছে সঠিক উত্তরটি লেখো। একের 1 নম্বর, বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্কের মান 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 123 ডিগ্রি সেলসিয়াস। দেখো, জল যে উষ্ণতায় ফোটে তাকে তার কী বলবো, স্ফুটনাঙ্ক বলে। সাধারণত জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে, তার জন্য জলের স্ফুটনাঙ্ক কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সঠিক উত্তরটা কী হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি সিধেও লিখতে পারো। দেখো, এরপরে আছে 2 নম্বর, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো চিনি, বিশুদ্ধ জল, খাদ্য লবণ। সাধারণত যে সমস্ত পদার্থগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলবো হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর মধ্যে চিনি জলে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তার জন্য চিনি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না, চিনিকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বিশুদ্ধ জল তাই তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু খাদ্য লবণকে তুমি বলতে পারো, কারণ খাদ্য লবণের সংকেত হচ্ছে NaCl। NaCl কি হয়, দুটো কম্পোজিশনে বিভক্ত হয়, একটা Na প্লাস, একটা হচ্ছে Cl নেগেটিভ। অর্থাৎ এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুরকম কম্পোজিশন উৎপন্ন হচ্ছে। এই কারণে কি বলতো, এ তড়িৎ পরিবহন করতে পারে। বুঝতে পারছো? তার জন্য সঠিক উত্তরটি কী হবে, খাদ্য লবণ, যার সংকেত হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এরপর দেখো 3 নম্বর, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে পরিচলন, পরিবহন, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে তাপ পৃথিবীতে সাধারণত বিকিরণ পদ্ধতিতে আসে। এবার বিকিরণ পদ্ধতি কি, দেখো, যে পদ্ধতিতে তাপ কোনো রকম মাধ্যম ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে সেই সিস্টেমটাকে আমরা বলবো কি বিকিরণ পদ্ধতি। এর মানে হলো, দেখো, সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসছে তখন কিন্তু মাঝে কোনো রকম সিস্টেম নেই, টোটালটা ব্ল্যাঙ্ক, ফাঁকা। অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝে কিন্তু টোটালটা ফাঁকা, কোনো বাতাস নেই, কোনো কিছু নেই। তো এক্ষেত্রে কি হচ্ছে, তাপটা ডাইরেক্ট পৃথিবীতে আসছে। এই সিস্টেমটাকেই বলবো আমরা কি বলতো, বিকিরণ পদ্ধতি। আর পরিবহন পরিচালন পদ্ধতিও কিন্তু তাপ পরিবাহিত হয়, সেটা কিন্তু এই সিস্টেমে না, সেক্ষেত্রে মাধ্যম লাগে। এবার একটা বিষয় আমরা জানবো, ক্লাস 10-এ গিয়ে আমরা জানবো বা 11-12-এ গিয়ে জানবো, বিশেষ করে 12-এর ফিজিক্সে, নিউক্লিয়ার ফিজিক্সে গিয়ে আমরা জানবো যে সূর্যতে যে তাপটা হয় অ্যাকচুয়ালি সেই তাপটার সোর্স কী। এক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন ঘটে, অর্থাৎ সূর্যের মধ্যে প্রতিনিয়ত নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটতে থাকে। এই নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এই তাপটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপরে ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, আর অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। লোহায় মরচে ধরা কোন ধরনের বিক্রিয়া, লোহায় মরচে ধরা এক রকমের রাসায়নিক বিক্রিয়া। এক্ষেত্রে ফেরোসোলিক অক্সাইড এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। সংক্ষেপ উত্তর লেখো। N নাম্বার স্ফুটনাঙ্ক কাকে বলে, হিমোমেসিসের একটি ব্যবহার লেখো। যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতায় স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ এই উষ্ণতায় কোনো তরল কি ফুটতে শুরু করে এবং তার অবস্থার পরিবর্তন অর্থাৎ জল থেকে বাষ্প পরিণত হতে থাকে। বুঝতে পারলে? এই উষ্ণতার মান হচ্ছে কি, আমরা বলবো 100 ডিগ্রি সেলসিয়াস। হিমোমেসিসের ব্যবহার কি, মাছ, মাংস সংরক্ষণ, আইসক্রিম প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অনুঘটকের দুটি বৈশিষ্ট্য, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়, অর্থাৎ ধ্বংস হয় না। সব অনুঘটক সব রকম রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করে না। এবার আমরা বলতে পারি অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়। আর অনুঘটক মানে কি, যে সমস্ত পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ার বেগকে শুধুমাত্র বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। বিক্রিয়া শেষে যে সমস্ত পদার্থ সেমই থাকে তাকে বলবো হচ্ছে কি অনুঘটক। স্ফুটনের লিন্নতাপ কাকে বলা হয়, দেখো উত্তর লিখবো। উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কের কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন সেই তাপকে ওই তরলের স্ফুটনের লিন্নতাপ বলা হয়। জারণ কাকে বলে, গ্যালভানাইজেশন কাকে বলে। দেখো, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াকে জারণ বলা হয়। লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরা বাধা দেয়, এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কী করা হয়, লোহার আয়ুকে দীর্ঘায়ু করা হয়। অর্থাৎ লোহার উপর কি অন্য পদার্থের আস্তরণ দিলে লোহা সহজে মরচে প্রাপ্ত হবে না এবং লোহা দীর্ঘদিন ভালো থাকবে এবং লোহাটা চকচকও করতে থাকবে। তাপমোচী তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে, উত্তর হবে যেসব রাসায়নিক পরিবর্তনের তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী পরিবর্তন বলে। যেসব রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়া ঘটলে পারে, রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়াতে কী হচ্ছে, পরিবেশ থেকে তাপ শোষিত হয়, অর্থাৎ সেই সিস্টেমটা ঠান্ডা হয়ে যায়, তাকে বলবো তাপগ্রাহী পরিবর্তন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কী কী, দেখো, বাড়ির মধ্যে থাকলে জানালা দরজা বন্ধ রাখা উচিত, পাকা বাড়ির মধ্যে থাকা নিশ্চয়ই নিরাপদ। খোলা বারান্দায় থাকা একদম উচিত নয়, জানালা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ি নিরাপদ। এবার আসছে গ্রুপ বি এর প্রশ্ন। দেখো বলছে যে লাইফ সায়েন্সের কালা জ্বরের অপর নাম কি, কালা জ্বরের অপর নাম হচ্ছে কি, আমরা বলতে পারি দমদম জ্বর। HIV-র পুরো নাম কি, আমরা বলবো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। একটি আগাছানাশক পদার্থের নাম বলবো কি আমরা, ড্যালাপোন। নেক্সট প্রশ্ন, চায়ে বেশি পরিমাণে থাকা ড্যাশে দাঁতের ক্ষয় রোধ করে, আমরা বলবো এক্ষেত্রে কি বলবো, ফ্লুরাইড। একটি হালকা জাতের মুরগির নাম হলো ব্রাহ্মা আসিল লেঘর্ন, উত্তর হবে লেঘর্ন। ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি লেখো, উত্তর হবে কি বলতো, ম্যালেরিয়া রোগের লক্ষণগুলি হলো ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃত প্লীহা বড় হয়ে যায়,
গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীরে ব্যথা। জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? উত্তর লিখব জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। জৈব সার ব্যবহার করলে মাটির রন্ধ্রযুক্ত হয়, অর্থাৎ মাটি খুব সহজে মাটির মধ্যে বাতাস প্রবেশ করতে পারে, ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয়। মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। নেক্সট, মৌমাছির জীবনচক্রের কয়টি দশা? প্রতিটি দশার নাম লেখো। রানী মৌমাছির কাজ কি? উত্তর হবে দেখো মৌমাছিদের জীবনের 4টি দশা লক্ষ্য করা যায়: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। তো রানী মৌমাছির প্রধান কাজ কী বলতো? ডিম পাড়া। মেজর কাপ, মাইনর কাপ, এর পার্থক্য লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো, মেজর বলতে বড়, সাধারণত মেজর কাপ আকারে বড় হয়। মাইনর কাপ বলতে ছোট, আকারে ছোট হবে। মেজর কাপ তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। আর মাইনর কাপ তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পারে। আর মেজর কাপ ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ, আর আরও চাহিদাও বেশি। আর মাইনর কাপ ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। মেজর কাপের উদাহরণ রুই, কাতলা, মৃগেল, কালবোস। আর মাইনর কাপের উদাহরণ কী হবে? পাটা, পুঁটি ইত্যাদি। দেখো, এটা কিন্তু সব বৈশিষ্ট্য হিসেবে আসে। যদি মেজর কাপের বৈশিষ্ট্য আসে তাহলে এই পয়েন্টগুলো লিখে দিবে, আর মাইনর কাপের বৈশিষ্ট্য আসলে এই পয়েন্টগুলো লিখে দিবে। ওকে, মন দিয়ে পড়াশোনা করো। দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।